রোজ বিকেলে রেললাইনের ধারের বড় মাঠটায় খেলতে যাওয়াটা একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে নির্মলের। স্কুলে গরমের ছুটি, পড়াশোনার পিছুটা নেই বললেই চলে। তার উপর হাতে 1 মাসের মতো অঢেল সময়। তাই গায়ের অন্যান্য সমবয়সী ছেলেদের সাথে এই মাঠটায় চলে আসে খেলতে। বিশাল বড় মাঠ, তার মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে চলে গেছে রেল লাইনটা। স্টেশন অনেক দূরে, মফস্বল শহরও ততোধিক দূরে। সবুজ কোলাহলহীন এক টুকরো মেঠো গ্রাম্য পরিবেশ। কাঁচা মাটির বাড়ি, মাটির রাস্তা, এখনো চলে গরুর গাড়ি। বিদ্যুৎ আসেনি এখনো সেভাবে। 2-1 বড় লোকের বাড়িতে বৈদ্যুতিক বাতি জ্বলে বটে। বাকি হয় সব সৌর বিদ্যুৎ, না হয় হ্যারিকেন হাত পাখায় ভরসা। গ্রাম থেকে খানিক দূরে বয়ে গিয়েছে নদী। ওপারের গ্রামে যেতে হলে পারাপারের ব্যবস্থা নৌকা। শহুরে আধুনিকতা এখনো ছুঁতে পারেনি এই গ্রামটাকে। গ্রামের নামটাও ভারী সুন্দর, জোড়া দিঘি। উত্তর দক্ষিণে 2খানা দিঘি গ্রামের সীমানা নির্দেশ করছে, তাই এমন নাম। নির্মলের বাবা এবং মা দুজনেই শহরে কাজ করে। রোজ সকাল হলে বেরিয়ে যায় 2টো অন্নের সন্ধানে। নির্মলরা 2 ভাই। বড় ভাইটির নাম অমল, এবছর উচ্চ মাধ্যমিক দেবে। নির্মল সবে ক্লাস 8। পাশের গ্রাম চাঁদমারি হাই স্কুলেই পড়ে 2 ভাই। এমনিতে 2 ভাইয়ের মধ্যে খুব মিল, তবে অমল একটু অন্যরকম। নিজের মধ্যেই থাকে সারাদিন, সমবয়সীদের সাথে তেমন মিশে না। বন্ধু বান্ধব প্রায় নেই বললেই চলে। নির্মল রোজ খেলতে যাওয়ার সময় ওকে টানে। এ দাদা, চল না, ঘন্টুদের সাথে আজকে জেলেপাড়ায় ম্যাচ খেলতে যাব। এ দাদা, চল না, আজ বড় দিঘিতে গিয়ে মাছ ধরে আসি। ভালো বৃষ্টি হচ্ছে সকাল থেকে, অনেক মাছ উঠবে। তুই যা, আমি গেলে ঘর দেখবে কি? তাছাড়া রান্না বান্না করতে হবে না? দৌড়ঝাঁপ করে এসে খাবি কি 2টো ভাত না চড়ালে? নির্মল আর বেশি জোরাজুরি করে না। সে জানে তার দাদা মানুষটা নিজের মধ্যে থাকতেই ভালোবাসে। তাকে বেশি ঘাঁটাতে প্রয়োজন বোধ করে না নির্মল। এমনি বেশ সব নিজের মতো করেই কাটছিল। একদিন বিকেলে নির্মল ফুটবল খেলতে যাবে বলে ঘর থেকে সবে বেরোচ্ছে, অমনি অমল হঠাৎ করে ওর পথ আগলে দাঁড়ালো। দাঁড়া, আজ তোর মাঠে যাওয়া চলবে না। কেন রে দাদা? তুই তো কোনোদিন বারণ করিস না, আজ কি হলো? আজ আমার কিছু ভালো লাগছে না রে। তোকে অত সব বলতে পারবো না। বাইরে মেঘ করেছে, আজকে থেকে যাস না। দাওয়ায় দাঁড়িয়ে থাকা দাদার ঘাড়ের উপর দিয়ে উঁকি ঝুঁকি মেরে আকাশটা দেখে নিল নির্মল। তারপর মনে মনে ভীষণ পুলকিত হয়ে বলল, আরে তাই তো, বৃষ্টি আসছে। বৃষ্টিতেই তো ফুটবল খেলে মজা। তুই শর্ত, নিজে যাবি না, আমাকেও যেতে দিবি না। ভাই, যেতে করিস না, বারণ করছি, যাস নে আজ। মন কেমন কু ডাকছে। আরে আমি ঠিক ফিরে আসবো, তুই অত চিন্তা করিস নে। এখন সত্যি দেরি হয়ে যাচ্ছে। ভোলা, ঘন্টু, পলাশ ওরা ডাকতে চলে এলো বলে। সর দাদা, সর 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 সর। নির্মল ও দাদাকে সরিয়ে একরকম জোর জবস্তি করে বেরিয়ে যায় ঘর থেকে। বেশি দেরি করিস না ভাই, সন্ধে নামার আগে ফিরে আসিস। আমার মনটা বড্ড কু ডাকছে রে, বড্ড কু ডাকছে। রেললাইনের ধারের বড় মাঠে যখন নির্মলদের দলটা এসে পৌঁছালো, ঠিক তখনই চারিদিকে উথাল পাথাল হাওয়া শুরু হল। খানিকক্ষণের মধ্যেই নামলো ঝমঝম করে বৃষ্টি। নির্মলদের সে কি আনন্দ! বৃষ্টিতে ভিজে কাদামাঠে ধূপধাপ আছড়ে পড়ে ফুটবল খেলার মজা কে না জানে। খেলা শেষ হলে ওদের সবার চেহারাটা হলো একরকম ভূতের মতো। এই অবস্থাতেই বাড়ি ফিরে আসছিল নির্মল। পাশ থেকে হারুন এসে কাঁধে হাত রাখলো। কি রে নিরু, এই অবস্থায় বাড়ি ফিরবি এরকম ভূত হয়ে? তোর মা তো তোরা পুকুরে ছুঁড়ে ফেলে দেবে কেন? হেসের বিলে স্যান করে আসি, পিঠে মারটা একটু কম পড়বে। নির্মল ওর দিকে তাকায়। হেসর বিলে? ওখানে নির্মলের বাবা মা দাদা যেতে বারণ করেছে। শুধু নির্মলই নয়, এই গ্রামের সকল বাচ্চাদেরই ওদিকে যাওয়া বারণ। বড়রাও এড়িয়ে চলে ওই জায়গাটাকে। নির্মল একটু দোনামোনা করে জিজ্ঞেস করে, কিন্তু হেসর বিলে যেতে আমাকে দাদা বারণ করেছে অনেকবার।
মাও বারণ করেছে, বলে ওই বিলটা নাকি ভালো না, ওখানে নাকি কে থাকে, কি যে একটা যেন নাম তার। আরে দূর, এ সোয়াল না, তাড়াতাড়ি ফিরে আসুন। বাড়িতে বলবি আমাদের একজন পায়ে চোট লেগেছিল, তাই তারে বাড়ি দিতে গেছিলি, ব্যাস। এটাই শুনলে কিচ্ছু বলবে না। হারুন টান দেয় ওর হাতটা ধরে। ওদের দলের আরো কিছু ছেলেকে ওদের সাথে জুটে যেতে দেখে নির্মল একটু নিশ্চিন্ত হলো। ঝোপ জঙ্গল পেরিয়ে নির্মলদের দলটা বিলের একটা ভাঙা ঘাটে এসে নামে। বিলে নেমে বন্ধুদের সঙ্গে জলে ঝাঁপাঝাঁপি হুটোপুটি করতে করতে নির্মল বেমালুম ভুলেই গেল বাড়ির কথা। এদিকে বৃষ্টিও শুরু হলো হঠাৎ করে। মাথার উপরে কালো মেঘের আকাশ, বৃষ্টি পড়ছে ঝমঝম করে। সাঁতার কাটতে কাটতে নির্মল এত আনমনা হয়ে গেল যে কখন ও সাঁতরে বিলের অন্য কিনারে চলে এসেছে তার নিজেই টের পেল না। হুঁশ ফিরতেই ও বুঝল আশপাশটা পুরো বদলে গেছে। হারুন, ঘন্টু, পলাশ, ভোলা কাউকেই ও ত্রিসীমানার মধ্যে দেখতে পেল না। চারিদিকে অসহায়ের মতো তাকালো নির্মল। এই তো বিলের অন্য দিকটা, এই দিকে তো ওরা আসেনি। এদিকে সন্ধে নামছে দ্রুত, বৃষ্টির তোড় বেড়েই চলেছে, চারিদিকে ঝাপসা হয়ে আছে। নির্মলের এবার দাদার কথা মনে পড়ল। কেন জানি ওর মনে হতে লাগলো এখন কিছু একটা ঘটবে, খুব খারাপ কিছু একটা। দাদা বারণ করেছিল এই বিলে আসতে, দাদা বারণ করেছিল আজ বেরোতে। এসে যখন পড়েছে তখন সাঁতরে আবার ওদিকে ফিরে গিয়ে লাভ নেই। এদিকেই বোধহয় একটা ঘাট দেখা যাচ্ছে, এটাতেই উঠে এক দৌড়ে বাড়ির দিকে যাবে। তাড়াতাড়ি সাঁতরে সেই দিকে এগোতে থাকে নির্মল। এগোতে এগোতেই দেখতে পায় একটা ঘাট দেখা যাচ্ছে। আরো তাড়াতাড়ি হাত পা ছোঁড়ে নির্মল। তখনই চোখে পড়ল কেউ একজন দাঁড়িয়ে আছে সেখানে। হ্যাঁ, ওই তো একজন মহিলা। আর একটু কাছে এসে বুঝতে পারে মেয়েটি ঘাটের উপর দাঁড়িয়ে মুখের উপর হাত রেখে কি যেন একটা করছে। সাঁতরে প্রায় সামনে চলে আসে নির্মল। চারপাশে কেউ কোথাও নেই। একটা মেয়ে এমন দাঁড়িয়ে একা একা কাঁদছে কেন? সাঁতরে একেবারে ঘাটের ভাঙা পুইঠার কাছে চলে আসে নির্মল। একেবারে সাধারণ বেশভূষা মেয়েটা, দেখে গায়েরই কারোর বাড়ির বৌঝি বলে মনে হয়। নির্মল জিজ্ঞেস করে, কে গো তুমি? কি হয়েছে, কাঁদছো কেন? তুমি কে গা? এখানে কি করছো? আমি ওই দূরে থাকি, এখানে চান করতে এসেছিলাম। তা তুমি কাঁদছো কেন? আর বলো না গো, আমি এই সামনেই চক্রতীদের বাড়িতে কাজ করি। এখানে বসে ওদের এটো বাসন কটা মাছ দিছিলাম, আর থেকে একটা রূপোর চামচ জলে বইরে তলে গেল। ও বাড়ির লোকেরা আমার মাইরা ফেলবে, আমি যে এখন কি করি? আহা গো, কোথায় তুলে গেছে? এইখানে? মেয়েটি ঘাড় নাড়ে, তারপর আবার দুহাতে মুখ ঢেকে কাঁদতে থাকে। নির্মল তাকে আশ্বস্ত করার চেষ্টা করে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি খুঁজে। এখানে পায়ে মাটি ঠেকছে, অসুবিধা হবে না। তুমি কেঁদো না আর। না থাক, তুমি সাইরা দাও। পরের ছেলে কি দরকার, কিছু একটা হয়ে গেলে। আরে তুমি দেখোই না, আমি অনেকক্ষণ জলের তলায় দম বন্ধ করে থাকতে পারি। আমি এক্ষুনি খুঁজে দিচ্ছি, দাঁড়াও। নির্মল জলের ভিতরে ডুব দিল। একই সন্ধ্যের অন্ধকার, তার উপর আবার ওই মুষলধারে বৃষ্টি। ঘোলা জলের তলায় কিছুই দেখতে পেল না, কিছু হাতেও ঠেকল না। আন্দাজে খানিকটা কাঁদা ঘেটে জলের উপরে মাথা তুলল নির্মল। আর তখনই অবাক হয়ে গেল, কোথায় সেই মেয়েটা? ঘাটটা তো ফাঁকা, কটা বাসন কেবল এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কোথায় গেল সে? নির্মল চারিদিকে তাকালো,
এইটুকু সময়ের মধ্যে ঘাট থেকে উঠে কোথায় লুকিয়ে পড়বে সে? আর কেনই বা? আধো অন্ধকারে নির্জন ঘাটে শুধু বৃষ্টি টুপটাপ করে ঝরে পড়ছে, আর বাসনগুলোতে টুম টুম করে একটা শব্দ হচ্ছে। এতটাই নিস্তব্ধতা। এবার নির্মলের ভয় হলো। ওর মন কেবল বলতে লাগলো, এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না। তাড়াতাড়ি ঘাটে উঠে বাড়ি ফেরার পথ ধরতে হবে। ভাবামাত্র যেই ঘাটে ওঠার জন্য এক পা বাড়িয়েছে, সেই মুহূর্তে ওর মনে হলো পায়ে যেন সব করে কিছু একটা এসে লাগলো, এবং সেটা সঙ্গে সঙ্গে পায়ে জড়িয়ে গেল। কিছু বুঝে উঠবার আগেই অন্য পায়েও সেটা জড়িয়ে গেল। নির্মল অনুভব করলো বিলের জলটা যেন আগের চেয়েও কয়েক গুণ বেশি ঠান্ডা হয়ে গেছে হঠাৎ করেই। পায়ে একটা অসহ্য যন্ত্রণা অনুভব করলো নির্মল। ভয়ে এবার নির্মল হাত পা ছুঁড়তে চাইল প্রাণপণে। এগোতে পারছে না সে। শক্ত দড়ির মতো কিছু দিয়ে যেন ওর পা দুটো আটকে রেখেছে কেউ জলের নিচ থেকে। ও এবার দুই হাতেও সেই অদৃশ্য চাপটা অনুভব করলো, এবং হাত দুটো কেউ মুহূর্তের মধ্যে বেঁধে ফেললো সেই দড়ির মতো জিনিসটা। নির্মল ভয়ে আতখানা হয়ে গেল। পেছন ঘুরে তাকালো একবার। দড়ি নয়, কালো সুতোর মতো সরু সরু কোনো জিনিস বিলের জলে ভেসে উঠছে, একটা দুটো করে। চুল। এগুলো এগুলো কোনো মেয়ে মানুষের বিশাল লম্বা জাহাজের কাছির মতো শক্ত মোটা চুলের বেনি। বিলের জলে অসংখ্য সাপের মতো কিলবিল করছে চুলের গোছাগুলো। সেগুলিতে যেন প্রাণ সঞ্চার হয়েছে। সেই চুলের গোছাতেই নির্মলের হাত পা বাঁধা পড়েছে। কি অসহ্য তার চাপ! নির্মল এবার তীব্র আতঙ্কে মরিয়া হয়ে একটা আকাশ ফাটানো চিৎকার করে উঠতে চাইল, কিন্তু আর এক গোছা চুল কেউ ওর মুখে নিক্ষেপ করলো সজোরে জলের তলা থেকে, এবং সেটা পিছিয়ে গেল ওর নাক মুখে। নির্মলের দম বন্ধ হয়ে আসলো। জলের ভেতরে এই অদৃশ্য শক্তির সাথে ধস্তাধস্তিতেও নিস্তেজ হয়ে পড়ল। সেই অদৃশ্য শক্তি তাকে জলের নিচে টানছে, নিয়ে যেতে চাইছে জলের তলার অতল অন্ধকারে। তলিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে নির্মল দেখল ওর চারপাশের জলে ভেসে উঠছে কতগুলো নরকঙ্কাল। ধীরে ধীরে বিলের পেটের ভেতর থেকে যেন চুলের মতো শত শত দড়ির গোছা তাকে জলের তলায় টানছে। সেদিকে যেতে যেতে প্রায় অচেতন নির্মল শেষ মুহূর্তের জন্য দেখতে পেল এক জোড়া হলুদ চোখ ধক ধক করে চলছে জলের নিচে। জলের তলায় ডুবন্ত মানুষের মাথা এত স্পষ্টভাবে কাজ করে না। নির্মল কিছুতেই মনে করতে পারল না দাদা কি বলেছিল এই জিনিসটার নাম। রাত পর্যন্ত প্রায় গোটা গ্রাম, এমনকি খেলার মাঠে চারপাশ অব্দি খুঁজেও নির্মলের কোনো খোঁজ পাওয়া গেল না। সন্ধে রাত থেকে লণ্ঠন হাতে নিয়ে নির্মলের বাবা মা এবং অমল তিনজনে মিলে খুঁজে বেরিয়েছে নির্মলকে। একটু বেশি রাতের দিকে শেষমেশ হারুনদের বাড়িতে গিয়ে হামলে পড়ল নির্মলের বাবা। প্রথমে তো ওর বাড়ির লোকজন ওদেরকে ঢুকতেই দিতে চাইল না। এ নিয়ে এক প্রস্ত কথা কাটাকাটি চলল। শেষে গায়ের মাতব্বরদের কথায় হারুনকে ঘরের বাইরে নিয়ে আসা হলো। প্রথমে ভয়ে বেচারা কিছুই বলতে পারল না। পরে সবাই ওর মুখ থেকে জানতে পারল যে নির্মল খেলা শেষ হওয়ার পর ওদের সাথেই হেঁসুর বিলে স্নান করতে গিয়েছিল। ফেরার সময় ওরা কেউ ওকে দেখতে না পাওয়ায় এবং বৃষ্টি ক্রমশ বেড়ে চলায় ওরা বাড়ি ফিরে এসেছে। অনেক খুঁজেছিল তারা নির্মলকে, কিন্তু নির্মলের টিকিট দেখাটাও পাওয়া যাচ্ছিল না বিলের জলে। প্রচন্ড ভয় পেয়েই ওরা পালিয়ে এসেছে। ওরা ভেবেছে নির্মল ডুবে গেছে জলে। সঙ্গে সঙ্গে লোক পাঠানো হলো হেঁসুর বিলের দিকে। গভীর রাত অব্দি খানদশেক হ্যাচাক লণ্ঠন নিয়ে লোকজন বিলের সব ঘাট তন্ন তন্ন করে খুঁজে ফেলল। কোথাও কোনো সূত্রটুকুও পাওয়া গেল না। নির্মলের মা জ্ঞান হারানোর মতোই অবস্থা। অমল আরো অনেক বেশি চুপচাপ হয়ে গিয়েছে। কেন ভাইকে আটকে রাখতে পারল না সে? নিশ্চয়ই ওই জিনিসটা বিলের তলায় টেনে নিয়ে গেছে ভাইকে। রাতে ওই ঘাতক বিলে
গ্রামের কেউ নামতে রাজি হলো না। নির্মলের বাবা শোকে পাথর হয়ে গেছে। সকলে বাড়ি ফিরে এলো, এই বলে সান্ত্বনা দিয়ে যে কাল সকালে খুঁজে দেখা যাবে। বাড়ি ফিরে এলো ওরা তিনজনেও। পরদিন সকালে লোক নামানো হলো বিলে। কিছুক্ষণের মধ্যেই হারিয়ে যাওয়া নির্মল বাড়ি ফিরল, শেষবারের মতো। অবশ্যই জীবিত অবস্থায় নয়। সে বাড়ি ফিরল একটা বাঁশের মাচায় শুয়ে। সারা শরীর থেকে জল ডুবাচ্ছে। সারা রাত বিলের জলে ডুবে পচন ধরে ফুলে উঠেছে দেহটা। আজও বৃষ্টি পড়েই চলেছে। তার মধ্যে সারা গ্রামের লোকের ভিড় ভেঙে পড়ল নির্মলদের বাড়ির সামনে। এমন ভালো ছেলেটা, কি বা বয়স, সাঁতার কাটতে জানতো, কি করে এমন হলো কেউ ভেবে পেল না। অমল শুধু একবার ভাইয়ের নিথর দেহটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, হাতে পায়ে এমন এমন কালো দাগ কি করে ভাই তোর? যা ভেবেছি আমি আগেই বারণ করেছিলাম। কেউ কর্ণপাত করল না ওর প্রলাপে। সন্ধ্যা নামল। তখনও ঘরে লোকজন ভর্তি। পরিবেশটা ভারী হয়ে গেছে। এই সুযোগে গা ঢাকা দিয়ে সকলের চোখের আড়ালে অমল বেরিয়ে গেল ঘর থেকে। গন্তব্য হেসুর বিল। হাতে একটা ছোট্ট কালো পুঁটলি। কোনো এক সাধু বাবা দিয়েছিলেন ওকে। মন্ত্রপুত কালো সর্ষে ভর্তি তাতে। আজ কাজে লাগবে। প্রতিশোধ স্পৃহায় চোখ দুটো জ্বলছে ওর। দ্রুত পা চালিয়ে কিছুক্ষণের মধ্যেই বিলে এসে পৌঁছায় অমল। বৃষ্টি থেমে গিয়ে এক টুকরো মরা চাঁদ উঠেছে আকাশে। তাতে অন্ধকার আরো ঘোলাটে হয়ে উঠেছে। এক খাবলা ভিজে মাটি হাতে তুলে নেয় অমল। কিছুক্ষণ নাকের কাছে নিয়ে কি যেন শুঁকে দেখে। মাটির দলাটা সজোরে ছুঁড়ে ফেলে রাগে কাঁপতে কাঁপতে অমল চিৎকার করে ওঠে, কোথায় তুই শয়তানি? সামনে আয়। কেন নিলি আমার ভাইকে? কি ক্ষতি করেছিল তোর? আজ তোকে শেষ করে ফেলবো। সামনে আয়। ব্যর্থ হাহাকার বিলের এপাশ থেকে ওপাশে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। কোথাও কোনো আওয়াজ নেই, কেবল কোথাও একটা রাত জাগা পাখি হু হু করে ডেকে চলেছে অবিরাম। অমল দাঁতে দাঁত চেপে বলল, আমি জানি তুই কে। আমি জানি তুই কি। তুই আমার ভাইকে মেরেছিস না? আমিও তোকে শেষ করব। এই বলে ভিজে মাটিতে বসে পড়ল অমল। ও রানা পুঁটুলিটা থেকে কিছুটা কালো সর্ষে নিয়ে ছুঁড়ে দিল বিলের জলে। সর্ষেগুলো গিলে নিল বিলের ঠান্ডা নিস্তব্ধ জল। কিছুই হলো না। নিষ্ফল আক্রোশে বসে পড়ে ঘাসগুলো টেনে টেনে ছিঁড়তে লাগলো। চোখ মুছে উঠে দাঁড়ালো অমল। বাড়ি ফিরতে হবে। এই অবস্থায় হঠাৎ করে তাকে যদি খুঁজে না পায় তার বাবা মা, তাহলে তাদের আর দেখতে হবে না। বাড়ির দিকে দৌড় দেয় অমল, কিন্তু খেয়াল করলো না পেছনের বিলের জল হঠাৎ করে ফুলে উঠছে। সেদিন রাতে আর ঘুম আসতে চাইল না অমলের। অমল যেখানে শুয়ে রয়েছে সেখান থেকে খানিক দূরে রাখা একটা লণ্ঠন। হঠাৎ করে একটা ঠান্ডা হিলহিলে হাওয়া মাটির দেওয়ালের গায়ে ছোট্ট জানলা ভেদ করে এসে লণ্ঠনটাকে নিভিয়ে দিল। এক লাফে উঠে বসল অমল। কিছু একটা পরিবর্তন হয়েছে। আশেপাশের হাওয়াটা কেমন যেন ঠান্ডা হয়ে এসেছে আগের তুলনায়। অমল চুপচাপ কিসের যেন অপেক্ষা করতে লাগলো। একসময় সে অস্পষ্ট ক্ষীণভাবে শুনতে পেল বাইরে কে যেন তাকে ডাকছে। নাম ধরে ডাকছে না, তবে অমলকে ডাকছে। ঘরে গুটগুটে অন্ধকার। তার মধ্যেই চাটাই থেকে উঠে গিয়ে বেড়ার দরজায় কান পাতল অমল। তবু দরজা খোলে না। আবারও ভেসে আসছে সেই কণ্ঠস্বর। আর চুপ করে বসে থাকতে পারল না অমল। কি মনে হতে দরজা খুলে বেরিয়ে আসে দাওয়ায়। কোথায় কে? কেউ নেই।
বৃষ্টির পরে মেঘ কেটে গিয়ে আকাশের চাঁদ দেখা দিয়েছে। মরা জ্যোৎস্নায় খয়াটে আলোতে চারিদিকটা বেশ কিছুটা হলেও দেখা যাচ্ছে। পরিবেশে কেমন একটা নিস্তব্ধতা। অমল ধীরে ধীরে নেমে আসে। দাওয়া থেকে বাঁদিকে ওদের ছোট্ট গোয়াল ঘরটা, সেখানটায় ঘুটঘুটে অন্ধকার, দরজা খোলা। সেদিকে তাকাতেই অমলের বুকটা হিম হয়ে গেল। ওদের গরুটা হঠাৎ হাম্বা শব্দে চিৎকার করে ডেকে উঠল। রাত বিরেতে গরুটা কখনো ডাকে না এভাবে। অমলের সাথে আলোও নেই যে গিয়ে দেখে আসবে ব্যাপারটা। কি করবে ভাবছে, এমন সময় উঠোনের ওপাশে গুলঞ্চর ঝোপ থেকে আবার শুনতে পেল সেই কণ্ঠস্বর। দাদা বাইরে আয়, আমি ঘরে এসেছি। আমাকে আমাকে নিয়ে যা, বাইরে আয়।